এ পর্যায়ে স্মিত হাসলো অনেক, হাত ঘুরিয়ে ইফতির কাঁধ জড়িয়ে ধরলো মুহূর্তে, নিচু কঞ্চে বলতে লাগলো, দুলাভাই হিসেবে কেমন লাগলো আমায়? ইফতি এক হাতে অনেকের হাতটা আরো খানিকটা টেনে ধরে মৃদুস্বরে বলল। রেটিং করলে 100-তে 10, কি চলবে না? অনেক কেমন বিজয়ী হাসলো। ইফতির পিঠ বরাবর শক্ত হাতে থাবা বসিয়ে আপ্লুত কঞ্চে বলল। আবার জিগাই চলবে মানে? একেবারে দৌড়াবে। এদিকে অনেকের অমন শক্তপোক্ত হাতে থাবা পড়তেই মৃদু ব্যথা নাক মুখ কুচকে আসে ইফতির। ছেলেটা এক হাতে পিঠ জ্বলতে জ্বলতে বলল। ধুর মিয়া, আমার গায়ে হাত তোলার অপরাধে তোমার কাছে বোনের বিয়ে দিব না, যাও। অনেক বাঁকা হাসলো, এক হাতে শার্টের গলাটা খানিকটা টেনে টুনে ভীষণ ভাবের সাথে বলল। না দিলে নাই। এসান বাড়ির ছেলেরা কারোর অনুমতির অপেক্ষায় থাকে না। যাকে ভালোবাসে তাকে তুলে নিয়ে গিয়ে হলেও নিজের করেই ছাড়ে। তুমি চাইলে ইতিহাস ঘেটে দেখতে পারো সম্বন্ধে। লাল খয়েরি রঙের সুতির শাড়ি পরে খাটের মাঝখানে লজালো ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে অরিন। তার সামনে এক গাদা খাবার দাবার নিয়ে বসে আছে রৌদ্র। অরিন আর চোখে তাকায় প্লেট ভর্তি খাবার দেখে। লোকটা কাল থেকে যে কি শুরু করেছে, ক্ষণে ক্ষণে প্লেট ভর্তি খাবার নিয়ে চলে আসে খাওয়াতে। সে কি জানে না অরিন এত খাবার খেতে পারে না, নাকি সবটা জেনেও ইচ্ছে করেই এমনটা করছে সে কে জানে। রোজও মেয়েটার দিকে তাকিয়ে মুচকে হেসে বলা। খাবারটা খেয়ে নে সানশাইন। অরিন মুখ কুচকায় বিরক্তি নিয়ে বলে। মাফ করেন প্লিজ, এতগুলো খাবার খেতে পারবো না। রোজু শুনল না কথাগুলো, উল্টো নিজ উদ্দিকে প্লেট হাতে নিয়ে খাবার মাখাতে লাগলো যত্নের সাথে। অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র লোকমা তুলে অরিনের মুখের দিকে এগিয়ে দিয়ে বলা। আকর অরিন আর্তনাদ করে ফের বলল। সত্যি এত খাবার খেতে পারবো না। রোদ্র ফিজেল হাসলো, শান্ত কঞ্চে বলল। সেটা আমি দেখব, তুমি হা করো বউজান। তাছাড়া শরীরে শক্তি না থাকলে আমার আদরগুলো সইবে কিভাবে হানি? আমাকে হ্যান্ডেল করতে হলেও তো তোমার বেশি করে খাওয়া উচিত। এহের মাকে কর্ণ করে পৌঁছানো মাত্র নাকের মুখে উঠে গেল অরিনের। বেচারি কাশতে কাশতে যাচ্ছে তাই অবস্থা। রৌদ্র তৎক্ষণাৎ বিচলিত হয়ে পড়ল মির্জাকে নিয়ে। এক হাত বাড়িয়ে গ্লাস ভর্তি পানি নিয়ে অরিনকে খাইয়ে দিতে লাগলো ধীরে ধীরে। অন্য হাতে মির্জার পিঠের উপর আলতো করে মালিশ করতে লাগলো সে। প্রায় কিয়ৎক্ষণ পর অরিনের কাছেই থামলো। রৌদ্র দুঃখনি অস্থির হয়ে জিজ্ঞেস করলো। আর ইউ ওকে হানি? অরিন নিঃশব্দে ওপর নিচ মাথা নাড়ায়। রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেললো তা দেখে। পরক্ষণে আবারও জিজ্ঞেস করে। এবার দেই? অরিন তখনই হকচকে উঠে খানিকটা পিছিয়ে হতচকিত কণ্ঠে থেমে থেমে জিজ্ঞেস করে। এই না। রৌদ্র সরু চোখে তাকা এবার মেয়েটার আগাগোড়া একবার তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে পর মুহূর্তে ছুঁচ কামড়ে হাসলো ছেলেটা। দুষ্টু কঞ্চে বলল। না কেন? অরিন আগে নেয় পিছিয়ে যেতে যেতে বলল। আপনি এমন করছেন কেন? একটু তো সবুর করুন, আমি কিভাবে এত কিছু সহ্য করব? রৌদ্র ছুঁচ কামড়ে কিয়ৎক্ষণ চুপ করে তাকিয়ে রইল। পরক্ষণেই বাঁকা হেসে সন্ধিহান গলায় বলে উঠল। কিন্তু খাবার খাওয়ার সাথে সহ্য করার টপিকটা আসলো কোথা থেকে হানি? এবার যেন আকাশ থেকে পড়লো অরিন। হত বুদ্ধি নাই অবুজের মতোই বলল। আপনি খাবার খাওয়ার কথা বলছিলেন, কই? রৌদ্র ছোট কামড়ে রেখে উপনিচ মাথা নাড়ায়। অরিন থতমত খেয়ে বসলো। তখন মানুষটা তাকে খাবার খাওয়ার কথা বলেছিল আর সে কিনা ভেবে বসেছিল কত কিছু। হাই রে, 2 দিনেই মাইন্ডটা তার একেবারে পাপিষ্টি হয়ে গেল মনে হচ্ছে। রৌদ্র অরিনের নীরবতা দেখে বাঁকা হাসলো, দুষ্টু কঞ্চে কপট ভাব নিয়ে বলল। কেন হানি, তুমি কি ভেবেছিলে? অরিন হকচকায় থতমত খেয়ে আমতা আমতা করে বলে। না তো, তেমন কিছু না। সত্যি? হ্যাঁ হ্যাঁ। রৌদ্র কিছুক্ষণ চুপ থেকে পরক্ষণে দুষ্টু কণ্ঠে বলতে লাগলো। রাতের জন্য প্রস্তুত হও হানি। এখন না হয় তোমায় খাইয়ে দিচ্ছি, তবে রাতের নিস্তব্ধতায় খাবার সামনে রেখে আমি কিন্তু আর উপোস করে থাকবো না। সো বি রেডি। অরিন শুকনো ঢোক গিল পরপর। এবার আর কি বলবে সে? কিভাবে বাধা দিবে এই পাগল লোককে? তাছাড়া বাধা দিলে কি এই লোক শুনবে তার কথা? কি সম্বন্ধী মশাই, বাসরাত কেমন কাটলো আপনার? যদিও বা আপনার ওয়াইল্ডনেসের নিদর্শন সকাল সকালই পেয়ে গেছি আমরা। তা বলছিলাম কি, একটু রয়েছে শোক করলে হতো না? ছাদের কার্নিশ ঘেঁষে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র। হসপিটাল থেকে এমার্জেন্সি একটা মেল এসেছে তার। মোট সেটাতেই
আপাতত যত ফোকাস তার। কিন্তু এরই মাঝে পেছন থেকে ভেসে আসা রেহানের দুষ্টুমি ভরা কণ্ঠে তৎক্ষণাৎ খাড় বাঁকিয়ে তাকায় রৌদ্র। রেহান দুষ্টু হেসে এগিয়ে এসে দাঁড়ালো রৌদ্রের পাশাপাশি, সেটার কাছে হাত রেখে বিজ্ঞান ন্যায় বলল, দেখ ভাই, বাসর শুধু তুই একা না, আমরাও করেছি। তবুও তোর মতো খাট ভাঙেনি অ্যাটলিস্ট। বলি, এতটা কন্ট্রোললেস হলে কি আর হয় ডাক্তার? রৌদ্র চোয়াল শক্ত করে তাকায় কর্কশ গলায় বলে, অয়েল ইওর ওন মেশিন। আমারটা না হয় আমাকে বুঝতে দে। রেহান মুখ বাঁকায়, কাঁধ ছেড়ে বলে, তুমি করলে রঙ্গলীলা আর আমরা করলে পাপ। বেশি কথা বলতে গেলেই কয় হাজি সাহেবের মুখটা খারাপ, তাই না? তুমি মনে হয় বাসর করতে গিয়ে খাট ভাঙতে পারবা, আর আমি একটু বলতেই তোমার গায়ে লেগে গেল। এ কেমন স্বৈরাচারী আচার আচরণ রে ভাই! আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। রৌদ্র আর নিজের গম্ভীর মুখভঙ্গি ধরে রাখতেই পারল না। রেহানের অমন নাটকীয় কথায় না চাইতো ও হেসে ওঠে। পরক্ষণেই চোখের পলকে এক হাত রেহানের কাঁধে আঁকড়ে ধরে বলল, আর কিছু বলবি? রেহান বুঝি সুযোগই পেয়ে গেল খানিকটা। সে খানিক গলা খাকারি দিয়ে বলল, ইয়ে মানে বলছিলাম কি, আমার বৌমা আসবে কবে? রৌদ্র ফিকুসকায় বুঝতে না পেরে আবারও জিজ্ঞেস করে। এই বৌমাটাকে? রেহান কেমন গাল ভর্তি হাসি টানলো মনে হচ্ছে। সে খানিক সময় নিয়ে রুই শুয়ে বলল, আরে আমার ছেলের বউ, মানে তোর মেয়ে, সে আসবে কবে? রৌদ্র আগের ন্যায় মুখভঙ্গি ধরে রেখে সন্তুষ্ট কণ্ঠে বলল। সেটা আমি। পুরোটা শেষ করার পূর্বেই সম্বিত ফিরল রৌদ্রের। রেহানের কথার গভীরতা টের পেয়ে চোখ সরু করে তাকায় সে, গভীর গলায় বলে, আমার মেয়ে তোর ছেলের বউ হতে যাবে কেন? এই পর্যায়ে চটে গেল রেহান। তেতেও উঠা কণ্ঠে বলল, এটা কি বললি? হতে যাবে মানে? তোর মেয়ে ভূমিষ্ঠ হবার সাথে সাথেই সে হবে আমার ছেলের বউ। এখন তুই এটাকে পাগলামি বল আর যাই বল, এটা আমি করেই ছাড়বো, দেখিস। তোকে আমি আমার বেয়াই বানাবোই। রৌদ্র গাছারা ভাব নিয়ে হাঁটতে লাগলো। প্যান্টের পকেটে দু হাত গুজে রেখে ভাবলেশীন ভঙ্গিতে বলল, আশায় বান্ধব আশা। সন্ধ্যা থেকে ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছেন এহসান বাড়ির বড় সদস্যরা, নিজেদের মধ্যে স্মৃতিচারণে ব্যস্ত সকলে। অন্যদিকে বাড়ির ছোটরা সদস্যরা দোতলায় ড্রয়িংয়ে বসে আড্ডা জমিয়েছে বেশ। ইকরা এবং ইফতিও যোগ দিয়েছে তাতে। ইফতি এখানে থাকায় আহিরা কিছুক্ষণ পরে চলে গেল নিজের রুমে। ইদানিং ইফতিকে আশেপাশে দেখলেই গা জ্বলে তার, কিন্তু তা কেন সেটা সে নিজেও জানে না। আহিরা বিরক্তি নিয়ে ঘরে আসে। রুমে পা রাখতেই দেখে মাহিরা চুপচাপ খাটে উপর হয়ে শুয়ে বই পড়ছে। আহিরা এক পলক সেদিকে তাকিয়ে নিজের খাটে গিয়ে বসলো। তার উপস্থিতি টের পেতেই মাহিরা নড়ে চড়ে উঠে বসলো। গম্ভীর মুখে খানিকটা সময় নিয়ে জিজ্ঞেস করলো, একটা কথা জিজ্ঞেস করবো আহি? আহিরা তেমন গুরুত্ব না দিয়ে বলল। ঝেড়ে কাশ। মাহিরা ফুস করে নিঃশ্বাস পেল, মুখে সামান্য লাজুক ভাব টেনে বলল, তুই কি কাউকে পছন্দ করিস? থামকায় আহিরা, ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির দিকে। সন্ধিহান গলে বলে উঠছে, হঠাৎ এই প্রশ্ন? আহা, বল না। না। মাহিরা বোধহয় বিশ্বাস করলো না কথাটা। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে অবিশ্বাসের ছাপ। সে মির্জাকে খানিক বাজিয়ে দেখতে বলল, কিন্তু সে যে বললো তুই তাকে ভালোবাসিস। তড়িৎ ভরকে তাকায় আহিরা। তৎক্ষণাৎ কর্কশ গলায় নাকচ করে দিয়ে বলে, মোটেও না, আমি ওই ইফতিকে একদম ভালোবাসি না। মাহিরা মুচকি হাসলো। উঠে এসে নিঃশব্দে পাশে বসলো আহির। আলতো স্বরে বলল, কিন্তু আমি তো একবারও ইফতি ভাইকে মেনশন করিনি, তাহলে তুই কিভাবে বুঝলি আমি ইফতি ভাইয়ের কথাই বলেছিলাম? এন কথা আরেক দফা থমকায় আহিরা। আমতা করতে থাকে সে। মাহি আলতো হেসে কাঁধে হাত রাখলো মেজার। খঞ্চক খাতে নামিয়ে বলল, যাকে মনে মনে পছন্দ করিস তার প্রতি মনের কোণে জমে থাকা ভালোবাসার কথাটা মুখে নিয়ে আসতে এত দ্বিধা কেন বলতো? এটা কি আদৌ ঠিক বল? আহিরা নিশ্চুপ, মাথাটা আলগোছে নিচু করে রেখেছে সে। মাহিরা স্মিত হেসে বোনকে পাশে দিয়ে জড়িয়ে ধরলো, থুতিতে রাখলো বোনের কাছে। অতঃপর বলতে লাগলো, জানিস আহি, আমি না এসব লাভসাবে বিশ্বাস করতাম না কখনোই। আমি প্রায়ই মনে হতো পৃথিবীতে হয়তো সত্যিকারের ভালোবাসা বলতে কিচ্ছুই নেই। তবে আমার এই ভুল ধারণাটা একদম ভেঙে গিয়েছে সেদিন।
যেদিন আমি প্রথমবার রোদ ভাইকে অরিপুর জন্য সবার সঙ্গে লড়তে দেখেছি, সেদিন রোদ ভাইয়ের চোখে অরিপুর জন্য যেই অনুভূতিগুলো ছিল, বিশ্বাস কর সেটা সব কিছুর ঊর্ধ্বে। ঠিক তেমনই অনুভূতি আমি আরেকজনের চোখে উপলব্ধি করেছি, তাও আবার তোর জন্য। জানিস কে সেটা? আহিরা জিজ্ঞাসা চোখে তাকায়। মাহিরা মুচকি হেসে বলে উঠছে, আরে বুদ্ধু, ইফতি বাই। সে তো সত্যি ভালোবাসে। ইভেন আমার সাথে এ নিয়ে যে কয়েকবার তার দেখা হয়েছে, সে কয়েকবারই তার সবগুলো কথাই ছিল একমাত্র তোকে ঘিরে। আমি বরাবরই মনোযোগ দিয়ে শুনতাম সব কিছু, কেন যেন ভালো লাগতো শুনতে। তুই আবার ভুলেও ভাবিস না আমি তাকে পছন্দ করি। হুম, যার চোখে অন্যের জন্য মুগ্ধতা প্রকাশ পায় তাকে আবার ভালোবাসতে যাব কোন দুঃখে? আহিরা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, বোধহয় কাঁদতে চাইছে মেয়েটা। মাহিরা হয়তো বুঝলো সে কাঁদো। সে তৎক্ষণাৎ আহিরাকে নিজের দিকে ঘুরিয়ে এনে বলল, দৌড় বোকা, এত বড় মেয়ে হয়েও কেউ কাঁদে? যা তো, না কেঁদে ইফতিবাইকে বলে দে মনের কথাগুলো, তাহলেই তো হয়। আহিরা মাথা নাড়ায়, হাতের উঁচু পিছে চোখ দুটো মুছে নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান ঘটালো ঘর থেকে। সে চলে যেতেই মাহিরা উঠে এসে নিঃশব্দে ঘরের দরজাটা লাগিয়ে দিল আলগোছে। তারপর ছুটে চলে গেল বারান্দায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বসে পড়লো ফ্লোরে। বুকটা তার দুমড়ে মুচড়ে আসছে এক্ষুনি। নিঃশ্বাসটাও আটকে আসছে ক্রমাগত। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে কান্নার তোড়ে। মাহিরা তৎক্ষণাৎ মাথাটা পেছনের দেয়ালে হেলিয়ে রাখে। চোখ দুটো আলগোছে বুঝে নি হু হু করে কেঁদে ওঠে মেয়েটা। কান্নার শব্দ যখন একটুখানি বেড়ে গেল, তখনই সে তৎক্ষণাৎ দু হাতে মুখটা শক্ত করে চেপে ধরে। অথচ কান্না তার বাড়ছে বই কমছে না। নিজের প্রথম প্রণয়কে অন্যর জন্য ছেড়ে দেওয়াটা কি আর এতই সহজ? এ যে জীবন্ত মৃত্যুর সমতুল্য, যা নিতান্তই অভিশাপ, ভয়ঙ্কর স্বরূপ। আজ যে সেই ভয়ঙ্কর অভিশাপ নিজ হাতে গায়ে মেখেছে মাহিরা। মাহিরা কাঁদতে কাঁদতে চোখ মেলে তাকায় দূর আকাশের পানে। আজ আর চাঁদ ওঠেনি। এতে অবশ্য ভালোই হয়েছে। কথায় আছে না, অমাবস্যায় নাকি কষ্টগুলো বেশ ভালোভাবে প্রকাশ করা যায়। আজ না হয় মাহিরাও নিজের বুক ভাঙা আর্তনাদগুলো একা একা জাহির করবে ওই দূর আকাশ পানে তাকিয়ে। মাহিরা বেশ কিছুক্ষণ পর কান্না থামায়। আকাশ পানে চোখ রেখে তার ছেলের হাসি টানলো ঠোঁটের কোণে। বিড়বিড় করে বলতে লাগলো, কেন আপনার আমার দেখা হলো ইফতি? আপনি যদি আমার নাই হবেন, তাহলে নিয়তি কেন আপনাতে আমায় এতটা ভয়ঙ্করভাবে মুক্ত করলো? আপনি আমায় ভালোবাসেননি কখনো, তবুও আপনার প্রতি এহেন একতরফা ভালোবাসার মতো ঘোর পাপ কেন করতে গেলাম আমি? আপনি আমার ভাগ্যে নেই, তাহলে শুধু শুধু আমার জীবনে এসে আমাকে নিছক মায়ায় জড়াতে গেলেন কেন? আচ্ছা, এতে কি সত্যি আপনার ভুল আছে, নাকি আমি আপনাকে নিয়ে একটু বেশি বেশি ভেবে ফেলেছিলাম? আপনি আমার হলেন না ইফতি, আপনি আমায় ভালোবাসলেন না, এতে আমার কোনো আফসোস নেই। শুনেছেন হে মায়াবী পুরুষ, সত্যি এতে আমার কোনো আফসোস নেই। আমি না হয় আপনাকে পেলাম না, তাতে কি? আপনি তো আমার প্রিয় মানুষটাকে পাচ্ছেন, এটাই বা কম কিসে? বিচ্ছেদ আর ধোঁকা দেওয়ার এই কঠিন যুগে আমি না হয় আপনাকে হারানোর এক বুক ব্যথা নিয়ে পড়ে রইলাম, আর আপনি না হয় প্রাপ্তির হাসি টানলেন ঠোঁটের কোণে। সেটাই শান্তি আমার জন্য। মেয়েটার এহেন আর্তনাদ কি শুনেছে কেউ? শুনছে না তো। অদূরের আকাশটাও কি সুন্দর মনোযোগ দিয়ে শুনছে তার বুক ভাঙা আর্তনাদ। বিনিময়ে সান্ত্বনার বাণী দিতে পারুক বা না পারুক, অন্তত মনোযোগ দিয়ে শুনছে তো এটাই বা কম কিসে। রাতের নিকোষ কালো অন্ধকার ছাপে ভোরের আলো এসে উকি ঝুঁকি দিচ্ছে ঘরের ভেতর। বারান্দার শিমুল ফুলের গাছটার ডালে বসে পাখিরা মনের সুখে গেয়ে যাচ্ছে গান। ইতিমধ্যে অরিনের ঘুমটাও কেমন হালকা হয়ে এলো। মেয়েটা খানিক নড়চড় করতেই চাইলে বাধা পড়লো রোদ্রের শক্তপোক্ত বাহু ধরে। অরিন ঘুম ঘুম চোখে পিটপিট করে চাইলো মানুষটার দিকে। রৌদ্র বেগরে ঘুমোচ্ছে। সেটা মসৃণ গালে দেখা মিলেছে খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি। গায়ের রংটা বোধহয় আরও খানিকটা ফর্সা হয়ে গিয়েছে ইদানিং। অরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্বামী নামক মানুষটার দিকে। রোজ ঘুম থেকে ওছে কায়দা করে মানুষটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে না পারলে তার যেন ঘুমই কাটে না। অরিন হালকা হেসে নিজের এক হাত কোনো মতে বের করে আনলো রোদ্রের বাহুডোর থেকে। তারপর ধীরে ধীরে ছেলেটার গালে হাত রাখলো, আলতো করে একটু করে ছুঁয়ে দিল রোদ্রের গাল, নাক, অতঃপর কপাল। ঘুমন্ত ছেলেটাকে কি নিষ্পাপী না লাগছে এখন।
অথচ রাত হলেই এই মানুষটা যে কি পরিমাণ অস্থির হয়ে ওঠে তা মনে পড়তে অরিনের দুগাল জুড়ে ছেয়ে গেল রক্তাভ লালিমা। মেয়েটা নিঃশব্দে লাজুক হাসলো, খানিকটা নড়ে চড়ে রৌদ্রের বুকে নাক ঘষে দিল আলতো করে। স্পর্শে খানিকটা নড়ে চড়ে উঠে রৌদ্র মেয়েটার কোমর চেপে তাকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ঘুমজনক কঞ্চে বলল, গুড মর্নিং সানশাইন। অরিন মুগ্ধ হয়ে শুনছে ছোট ঘুম জড়ানো কঞ্চ। রৌদ্রের এমন কণ্ঠে সে তো রোজ নতুনভাবে প্রেমে পড়ে। অরিন মুচকি হেসে রৌদ্রের উন্মুক্ত লোমহীন বক্ষে ঠোঁট ছুঁয়ে দিল। আদুরে কঞ্চে বলল, গুড মর্নিং ডক্টর সাহেব। রৌদ্র চোখ বুজে থেকে হাসলো একটুখানি, হাত বাড়িয়ে রাখলো মেয়েটার পেটের উপর। সে তাই শার্টের উপস্থিতি পেয়েই শিকুচকে আসে তার। সে ফট করে চোখ মেলে অরিনের দিকে তাকায়, গভীর কঞ্চে বলে, কতবার বলেছি বৌজান, নট টু ওয়্যার এনিথিং ওয়েন ইউ স্লিপ। লজ্জায় পড়ল অরিন। তার হচ্ছে এই এক জ্বালা, লোকটা প্রতি রাতে এই এক আবদার জুড়ে বসবে তার কাছে, অথচ তারও যে লজ্জা লাগতে পারে সে খবর কি তার রাখে সে? অরিনকে চুপ করে থাকতে দেখে রৌদ্র নিজেই থেকেই মেয়েটার পরনের শার্ট তারই শার্টের বাচ্চাগুলো খুলতে শুরু করে। অরিন বাধা দিল না, দিয়েই বা কি লাভ? এই লোক শুনবে তার কথা। এক একে সবগুলো বাচ্চান খোলা শেষে রৌদ্র থামল, মেয়েটার দিকে তাকালো নিশালো চোখে। অরিন শুষ্ক ঢোক গেল পরপর। রৌদ্রের এক দৃষ্টি যে তার সর্বাঙ্গ খাপন ধরিয়ে দিতে সক্ষম। অরিন কিছুটা সময় নিয়েই বলতে লাগলো, মানে সকাল হয়েছে, আমি বরং উঠি। বলে সে চাদরটা গায়ে পেয়েছে, উঠতে নিলেই ভাত সাজের রৌদ্র। অরিন থমকায়, দৃষ্টি তুলে চায় রৌদ্রের পানে। রৌদ্রের ঘোলাটো দৃষ্টি তার প্রতি এক নীরব আহ্বান। অরিন তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিল অন্যদিকে। রৌদ্র ফিচেল হাসল, মেয়েটার দিকে ঝুঁকে এলো আলগোছে, হাত বাড়িয়ে মেয়েটার গায়ের ওপর থেকে চাদরটা হালকা সরাতেই অরিন ফর্সা মসৃণ কলারবনের দিকে তাকিয়েলো। তারই তো মিষ্টি অত্যাচারের চিহ্নগুলো চলচল করে উঠল মেয়েটার কণ্ঠদেশে, এবং কলারবনের বেশ কিছু জায়গা এক প্রকার কালশিটে দাগি পড়ে গিয়েছে। রোজও সেদিকে তাকিয়ে ছুঁচকামড়ে হাসলো। মেয়েটার চোখে চোখ রেখে দুষ্টু কঞ্চে বলল, দাগগুলো কিন্তু বেশ মানিয়েছে তোমায়। অরিন লজ্জা হাসপাস করতে লাগলো। লোকটা তো ভারী অসভ্য, খালি সুযোগ বুঝে তাকে জ্বালাতন করার পায় তারা। রোজও মেয়েটা কণ্ঠদেশে মুখ গুজিয়ে দিল, সেটা আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো। মাঝে মধ্যে দাগো বসে যাওয়া জায়গায় গভীর চুমুন এঁকে দিয়ে কাঁপিয়ে তুলতে লাগলো মেয়েটাকে। প্রায় বেশ কিছুক্ষণ নিজের এহেন পাগলামি চালিয়ে পাগল রৌদ্র অবশেষে বলে হচ্ছে, আই ওয়ান্ট ইউ হানি। অনেক ঠোঁট কামড়ে ধরে নিচের। রৌদ্রের এমন সোজা সাপটা প্রস্তাবে নাকচ করার ক্ষমতা নেই তার। সে ধীরে ধীরে নিজের ঠান্ডা হাত দুটো উঠিয়ে আনলো রৌদ্রের উন্মুক্ত পিছে। মেয়েটার কাছে এহেন নীরব সম্মতি পেয়ে স্মিত হাসলো রৌদ্র। পরক্ষণেই অরিনের বুকের উপর ঝুঁকে এসে বা হাতে নিজের পিঠের উপর চাদরটা টেনে দিল খানিকটা। অরিন নেশালো চোখে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। রৌদ্র তখন কোনো রূপ কাল বিলম্ব ছাড়াই মেয়েটার নরম অধর যুগলে নিজের উষ্ঠপুষ্টের মাঝে টেনে নিল। সে তাই আলতো করে বসিয়ে দেয় দাঁতের স্পর্শ। তার হাত দুটো ইতিমধ্যে চলে গিয়েছে মেয়েটার সর্বাঙ্গে। তাদের বেহায়া স্পর্শ মেয়েটাকে বেসামাল করতে উঠে পড়ে লাগছে তারা। এদিকে অরিনও বাধ্যের ন্যায় সাড়া দিয়ে যাচ্ছে তার প্রেমিক পুরুষের কাছে। তার হাত দুটো খামচে ধরেছে রৌদ্রের পিঠ, তাতে যেন আরেকটু পাগল হলো ছেলেটা। সে নিজের উষ্ঠপুচের কাজ বহাল রেখে অরিনের গা থেকে শার্টটা টেনে টুনে খুলে ফেললো এক নিমেষে। অতঃপর মুহূর্তেই ভীষণ উন্মাদনার সাথে ডুব দিল তার সানশাইনের মাঝে। কোমর সমান চুলগুলো থেকে চপচপ করে ঝরে পড়ছে পানির ফোঁটা। ফ্লোরের একাংশ জমেছে বেশ কিছুটা পানির উপস্থিতি। অরিন চুপচাপ বসে আছে ড্রেসিং টেবিলের সামনে। তার পরনে কেবলমাত্র একখানা গোলাপি রঙের মোটা তোয়ালে, যার দৈর্ঘ্য মেয়েটার হাঁটু অবধি। এই মুহূর্তে অরিনের লাজুক দৃষ্টি আয়নার প্রতিবিম্ব হওয়া রৌদ্রের দিকে, যে কিনা অত্যন্ত যত্নের সাথে মেয়েটার ভেজা চুলগুলো মুছে দিয়েছে। সেটার কোমরে বেঁধে রাখা সাদা তোয়ালে। তার উন্মুক্ত লোমহীন বক্ষে এখনও লেগে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা। কপাল সমান চুলগুলো থেকে চুয়ে চুয়ে পড়ছে পানি, অথচ সেদিকে বেমালুম বেখবর ছেলেটা। সে তো ব্যস্ত তার সানশাইনের যত্নে। রৌদ্র মেয়েটার চুল মুছিয়ে দিতে দিতে এক পলক তাকালো আয়নার দিকে। অরিনটা এখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। রৌদ্র বাঁকা হাসলো, সে উঁচে দুষ্ট কঞ্চে বলল,
কোমরের তোয়ালটা খুলে ফেলি বউজান, দেখবে যেহেতু একেবারে আগাগোড়া সুন্দর মতো দেখো। ভরকায় অরিন, চোখ দুটো তার এক্ষুনি বেরিয়ে আসার উপক্রম, যেন সে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে আনলো রৌদ্রের দিকে, বিড়বিড়িয়ে বলল। যত সব নির্লজ্জ। বিড়বিড় করে বলা কথাটাও বেশ কানে এলো রৌদ্রের। সে ছুঁচ কামড়ে হাসলো আরেকটু, কিয়ৎক্ষণ বাদে ফের দুষ্টু কণ্ঠে বলল। এমন নটি নটি বইয়ের কাছে নির্লজ্জ না হয়ে উপায় আছে? তাছাড়া বইয়ের কাছে লজ্জাশীল হয়ে নোবেল নিব আমি? বংশ আগাতে হলে নির্লজ্জ তো হতেই হবে গো বউজান। এহেন কথা মুখ টিপে হাসছে অরিন। রৌদ্র দেখলো আর চোখে সবচা। খানিকক্ষণ বাদে চুল মোছা শেষ হতে অরিন উঠে দাঁড়ায়। রৌদ্র কেমন বাঁকা চোখে তাকায় মেয়েটার দিকে। অরিনটা বোধ হয় ইদানিং খানিকটা গুলুমুলু হয়েছে, গালেও মাংস বেড়েছে খানিকটা। রৌদ্রের তো প্রায় ইচ্ছে হয় মেয়েটার ফোলা ফোলা চসচসে গাল দুটোতে কামড়ে খেয়ে ফেলতে। তবুও মনে এহেন সুপ্ত ইচ্ছেটাকে এক প্রকার থামা চাপা দিয়ে রেখেছে সে। এদিকে অরিন রৌদ্রকে পাশ কেটে চলে যেতে নিলেই অসাবধানতা বশত ফ্লোরে পড়ে থাকা পানিতে পা পিছলে যায় তার। মেয়েটা পড়তে নিলে রৌদ্র শক্তপোক্ত বাহু ধরে তৎক্ষণাৎ আগলে নেয় মেয়েটাকে। অরিন ভয়ে চোখ মুখ কুচকে ফেলে সাথে সাথেই। এই বুঝি পড়ে গিয়ে হাত পা ভাঙলো তার। কিন্তু মিনিট খানেক পরে পেরোনোর পরও গায়ে তেমন ব্যথা অনুভূত না হওয়ায় পিটপিট করে চোখ মেলল অরিন। নিজেকে আবিষ্কার করলো রৌদ্রের বাহু ধরে। মুহূর্তেই মুখ থেকে সকল ভয় ভীতি সরে গেল তার। সে ফুস করে নিঃশ্বাস ফেলে তাকালো রৌদ্রের পানে। ছেলেটার নেশালো দৃষ্টি অন্য কোথাও নিবদ্ধ। অরিন ফ্রিকুচকায় ছেলেটার দৃষ্টি লক্ষ্য করে তাকায় নিজের দিকে। অমনি তার মাথার উপর আকাশ ভেঙে পড়লো যেন। এ কি? তার গায়ে বেঁধে রাখা তোয়ালিটা কই? অরিন তড়িঘড়ি করে আশেপাশে তাকালো। তক্ষুনি তার চোখ গেল খানিকটা দূরে ড্রেসিং টেবিলের কাছে অবহেলায় পড়ে থাকা তার ওই তোয়ালেটার দিকে। অরিন পরপর শুকনো ঠোক গিল কয়েকটা। রৌদ্রর দিকে না তাকিয়ে সরতে চাইলে রৌদ্র তাকে আরেকটু চেপে ধরল নিজের সঙ্গে। অরিন তখন মিনমিন করে বলে উঠছে, ছেড়ে দিন না। রৌদ্র তৎক্ষণাৎ জবাব দিল না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। কিয়ৎক্ষণ বাদে সে নিজের শুষ্ক অধজোড়া জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিয়ে হাসকি স্বরে বলল। আরেকবার চলবে হানি? তড়িৎ শক্ত চোখে তাকালো অরিন। মাথা দুপাশে নাড়িয়ে মুখ কুচকে বলল, একদম না, আমায় ছাড়ুন আপনি। রৌদ্র ছাড়ল না, বরং এক ঝটকায় পাজা কোলে তুলে নিল মেয়েটাকে। অরিনের কোথায় কোনো রূপ কর্ণপাত না করে নিজে থেকেই বলতে লাগলো, সরি সানশাইন, বাট আম টার্নড অন নাও। অরিন মোচড়াচ্ছে। রৌদ্রের বুকে একের পর এক মৃদু চাপড় দিয়ে করুণ কণ্ঠে বলছে, প্লিজ এমনটা করবেন না। আমি আর গোসল করতে পারবো না। রৌদ্র হাসি ছুচকাবে মেয়েটাকে বিছানায় শুয়ে দিয়ে আদর কণ্ঠে বলল, আমি করিয়ে দিব হানি। না, আপনি দূরে সরুন। আমার এখনো শরীর জুড়ে ব্যথা করছে। রৌদ্র মেয়েটার ঠোঁটের দিকে এগোতে এগোতেই প্রত্যুত্তরে বলল, আমি মালিশ করে দিচ্ছি জান বাচ্চা। ডাইনিং টেবিল জুড়ে নানা রকম খাবারের সমারোহ। বাড়ির ছোট বড় সকল সদস্য মিলে বসেছে একসাথে। আমরিন বেগম ও তার পুরো পরিবার বসেছে সেই সাথে। রৌদ্র এবং অরিন মাত্রই এসে উপস্থিত হলো ডাইনিংয়ে। রৌদ্র এগিয়ে এসে একটা চেয়ার খানিকটা টেনে দিল মেয়েটাকে বসতে। তা দেখে অপর পাশ থেকে মেকি কাশির শব্দ করে ওঠে রেহান। অনেকটা কেমন মিটমিটি হাসছে। বাড়ির বড় এক পলক দুজনের দিকে তাকে পর করে নিজেদের মাঝে মনোযোগ টানলো। বাচ্চাদের বিষয়াদি নিয়ে তাদের অত মাথা ঘামিয়ে কি লাভ। এদিকে রৌদ্র অরিনকে ইশারা বসতে বলে চেয়ারে। অরিনও মৃদু হেসে বসে পড়ে। রৌদ্র তার পাশে চেয়ারটায় বসে। টেবিলের নিচ দিয়ে মেয়েটার পায়ের উপর হাত রাখে। এদিকে অরিন তার অন্য পাশে বসে থাকা রুহির সাথে কথা বলছিল টুকটাক। এরই মধ্যে রৌদ্রের এহেন হুটহাট স্পর্শে তৎক্ষণাৎ বোবা বনে গেল মেয়েটা। তড়িৎ পাশ ফিরে শক্ত চোখে তাকালো রৌদ্রের দিকে। অথচ রৌদ্রকে দেখো, ছেলেটার ভাব এমন। এই মুহূর্তে যেন তেমন কিছুই করেনি সে। উল্টো তার হাতের বেহাল স্পর্শ মেয়েটাকে বসে থাকতে দিচ্ছে না শান্তিতে। অরিন একবার সতর্ক দৃষ্টিতে তাকায় আশেপাশে, কাউকে তেমন তাকিয়ে থাকতে না দেখে সে কটমট দৃষ্টিতে তাকায় রৌদ্রের পানে। ছেলেটার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, কি শুরু করলেন আপনি? এটা ডাইনিং টেবিল, ভুলে যাবেন না।
রোদ্র ভাবলেছেন ভঙ্গিতে তাকায় মির্জার দিকে। অরিনের কথার প্রতিউত্তর না করে উঁচু গলা উঁচিয়ে বলে, ও তোর প্লেটে এখনো খাবার দেয়নি? আচ্ছা 1 মিনিট, আমি দিচ্ছি। অরিন হতবিহ্বল হয়ে তাকে রইল। লোকটা যে তাকে ইচ্ছে করে লজ্জা ফেলতে চাইছে তা আর বুঝতে বাকি নেই তার। সে ফুস করে নিঃশ্বাস ফেলে নিজের পাতের দিকে তাকায়। রোদ্রর প্লেট ভর্তি করে খাবার দিয়েছে তাকে। অরিন আর কিছু না ভেবে চুপচাপ খাবার খেতে উদ্যত হলো। টেবিলের নিচ থেকে হাত বের করতে চাইলে রৌদ্র ঘটালো আরেক কাণ্ড। পাগল ছেলেটা তৎক্ষণাৎ খপ করে চেপে ধরে অরিনের ডান হাত। অরিন কটপট দৃষ্টিতে তাকায় আবারও। রৌদ্রের হাতের বাঁধনে সে কেমন হাত মুচড়াচ্ছে অনবরত, অথচ রৌদ্র তার হাতটা ছাড়ছেই না। উঁচু একটা জ্যাম কেয়ার ভাব নিয়ে খাবার খাচ্ছে নিজের মতো করে। এদিকে খাবার সামনে নিয়ে অরিনকে চুপ করে বসে থাকতে দেখে শিগুটন রাফিয়া বেগম গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, খাবার খাচ্ছিস না কেন? ভালো হয়নি রান্না? সহসে কয়েকজনের দৃষ্টি এসে তৎক্ষণাৎ পড়লো অরিনের উপর। মেয়েটা সামান্য ঢোক গেল। টেবিলের নিচে আটকে রাখা হাতটা মোচড়াতে মোচড়াতে আজ চোখে তাকালো রৌদ্রের দিকে। রৌদ্র খাওয়ার মাঝে এক পলক তাকায়, পরক্ষণে একটা সাধু ভাব ধরে মেয়েটাকে জিজ্ঞেস করে বসে, কি হলো, খাচ্ছিস না কেন? অরিন কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। শুধু মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগে কেমন রৌদ্র সন্ধিহান গলায় বলে উঠছে, আমার হাতে খেতে চাচ্ছ বউজান? এহেন কথা শোনা মাত্রই বুঝি আকাশ থেকে পড়লো অরিন। লোকটা কি সুন্দর অভিনয় করে। ওনার তো উচিত ছিল অভিনেতা হওয়ার, কেন যে তিনি ডাক্তার হতে গেলেন কে জানে। মিনিট খানিক পেরোতে রৌদ্র নিজের প্লেটে খাবার মাখাতে মাখাতে বলে উঠছে, তুমিও না বউজান, ইদানিং দেখছি ভীষণ অলস হয়ে গেছো। সে যাকে দেখি হা করো। বলে এক লোকমা খাবার তুলে ধরে অরিনের মুখের সামনে। অরিন নাক ফুরিয়ে খাবারটা মুখে তুলে নিল আলগোছায়। এদিকে বাড়ির সকলে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র কেমন ফিউচিয়ে বলে উঠছে, ছোট মানুষ তো, তাই বরের হাত ছাড়া খাবার খেতে চায় না। তা তোমরা বসে আছো কেন? খাও খাও, খাবার তো ঠান্ডা হয়ে গেল। অজ্ঞতা এমন কথা সকলে এক প্রকার থতমতই খেলেন যেন। পরক্ষণেই প্রত্যেকে মনোযোগ টানলেন নিজের পাতে। ওদিকে রৌদ্র বাঁকা হাসল। মেয়েটাকে খাবার খাইয়ে দিতে দিতে ইশারায় চোখ মারল একবার। পরক্ষণেই কানের সামনে মুখ এনে ফিসফিস করে বলল, বরের হাতে খাবার না খেলে কি আর পেট ভরে মেয়ে? কি করছেন এখানে? বিকেলের শেষ সময় ছাদের কানিজ ঘেঁষে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে আহিরা। তার উদাস দৃষ্টি আপাতত অদূরে মেঘলা আকাশবাণী নিবদ্ধ। এরই মধ্যে হুট করে পেছন থেকে বেঁচে আসা ইফতির কণ্ঠে রয়েছে। পেছনে ফিরল সে, তাকালো এলোমেলো চোখে। ইফতি খানিক অস্থির হয়ে তা দেখে। সে চোট জলদি খানিকটা দূরত্ব ঘুচিয়ে এসে দাঁড়ালো আহিরার কাছাকাছি। কঞ্চ খাতে নামিয়ে বলল, আহিরা, আরে ওকে? আহিরা দৃষ্টি নত হয়ে হয়তো নজর লুকানোর ব্যর্থ প্রয়াসে ব্যস্ত মির্জা। ইফতি কিছুটা সময় নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেও শান্ত, অথচ নিজের কঞ্চে ফের জিজ্ঞেস করল, কথা বলবেন না আহিরা? আহিরার গলা ধরে আসছে, মুখ ফুটে বলতে চাইছে অনেক কিছু, তবে কঞ্চে কেন যেন আকস্মিকভাবে বাঁকারা হয়ে পড়লো সে। সে এলোমেলো কদম এগিয়ে এদিক ওদিক পা বাড়ায়। গায়ের ওনাটা একাংশ আঙুলে ঘোরায় অনবরত। ইফতি সরু চোখে পরখ করছে মেয়েটার এক অদ্ভুত অস্থিরতা। কিছুক্ষণ বাদে সে পা বাড়িয়ে চলে আসে আহিরার নিকট। মেয়েটার হাতের বা হাতের কুনুই চেপে তাকে এক ঝটকায় গুড়িয়ে আনে নিজের দিকে। অতঃপর ভরাট কঞ্চে বলে হচ্ছে, কি হয়েছে আপনার? এত অস্থির দেখাচ্ছে কেন আপনাকে? আয়রা নিশ্চুপ হয়ে তাকে রইল শুধু। তার ছলছল চোখ জোড়া যেন চিৎকার করে বলছে অনেক কিছু, কিন্তু গলাটা দিয়ে কেন আওয়াজ বেরোচ্ছে না কে জানে। ইফতি অবাক হয়ে মেয়েটার ছলছল দৃষ্টি দেখে। মনে মনে সে ধরে নিয়েছে মেয়েটা বোধহয় তার স্পর্শে বিরক্ত কিংবা কষ্ট পেয়েছে। সে তৎক্ষণাৎ আহিরার কোনোই থেকে হাত সরিয়ে অপরাধীর সুরে বলে উঠছে, আম সরি, আসলে আমি ইচ্ছে করে আপনাকে ছুঁতে চাইনি। আম রিয়েলি সরি। আয়রা এখনো নির্বাক। নিজের ছলছল চোখ জোড়া তৎক্ষণাৎ অন্যদিকে ঘুরিয়ে বুকের কাছে দু হাত বেঁধে দাঁড়ায় সে। তারপর চোখ গোল করে নিঃশ্বাস ফেলে মোচা হয়ে আসে কঞ্চে বলে, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। ইফতি উদ্বিগ্ন হলেও চটপট শটান হয়ে দাঁড়িয়ে বেশ মনোযোগের সাথে বলল, জি বলুন, আমি শুনছি। আয়রা সময় নিল খানিকটা মনের কথাগুলো ঠিক
কোন জায়গা থেকে বলা শুরু করবে এই নিয়ে যত দ্বিধাদ্বন্দ্ব তার। সে সামান্য ঠোক গিলে মৃদু গলা খাকারি দিয়ে বলে উঠছে। আসলে আমি মনোযোগী ইফতি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তার বিচক্ষণ মস্তিষ্ক আগে থেকে কিছু একটা আঁচ করতে ফেলেছে। তবুও সে অপেক্ষায় আছে মেয়েটার মুখ থেকে কথাগুলো শুনতে। প্রায় মিনিট খানিক পেরোতে ইফতি গম্ভীর মুখে বলে উঠছে,